ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত গণভবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পরিচিত স্থাপনা। একসময় এটি ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই গণভবন নতুন পরিচয় লাভ করে। বর্তমানে সেখানে গড়ে উঠেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ২০২৬ সালের ৫ আগস্ট জাদুঘরটির উদ্বোধন করা হয় এবং ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। জাদুঘরটির মূল উদ্দেশ্য হল ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি, বিভিন্ন নিদর্শন এবং এর পেছনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সংরক্ষণ করা। জাদুঘরে প্রবেশ করলে একজন দর্শনার্থী শুধু জুলাই আন্দোলনের ছবি বা পোস্টার দেখেন না। এখানে রয়েছে ব্যক্তিগত স্মারক, রক্তমাখা পোশাক, আলোকচিত্র, ভিডিও, নথি, ভাস্কর্য, পুরনো আসবাব, অডিও রেকর্ড, ভার্চুয়াল রিয়েলিটি এবং গণভবনের বিভিন্ন ঐতিহাসিক কক্ষ। পুরো জায়গাটি যেন সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের একটি দীর্ঘ গল্প। ১. জাদুঘরের প্রবেশপথ। জাদুঘরের মূল ফটক দিয়ে প্রবেশ করার পরই দর্শনার্থীর সামনে জুলাই আন্দোলনের স্মৃতির আবহ তৈরি হয়। মূল ভবনে যাওয়ার আগেই মাঠের বিভিন্ন অংশে দেখা যায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ভাস্কর্য ও প্রতীকী স্থাপনা। মাঠের বিভিন্ন জায়গায় আন্দোলনে নিহতদের স্মরণে প্রতীকী কবরও রয়েছে। এগুলো দর্শনার্থীদের শুরুতেই মনে করিয়ে দেয় যে জুলাইয়ের ইতিহাস শুধু রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবন ও আত্মত্যাগ। ২. মাঠজুড়ে বিভিন্ন ভাস্কর্য। জাদুঘরের বাইরের মাঠটি নিজেই একটি বড় প্রদর্শনীস্থলের মতো। সেখানে জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোথাও দেখা যায় রিকশার উপর গুলিবিদ্ধ মানুষের দৃশ্য, কোথাও পুলিশের সাজোয়া যানে ঝুলে থাকা আন্দোলনকারীর মরদেহ। আবার কোথাও সাইকেলে মিছিলে যাওয়া স্কুলছাত্রীর দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাইয়ের নারী আন্দোলনকারী, গুমের শিকার মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার স্মারক ভাস্কর্য রয়েছে। ৩. প্রতীকী আয়নাঘর। জাদুঘর প্রাঙ্গণের দক্ষিণ অংশে তৈরি করা হয়েছে একটি প্রতীকী আয়নাঘর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে গুম ও গোপন বন্দিশালার অভিযোগের সঙ্গে আয়নাঘর শব্দটি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। জাদুঘরে সেই ধরনের বন্দিশালার পরিবেশ বোঝানোর জন্য প্রতীকী কাঠামো তৈরি করা হয়েছে। এর পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের গুমঘরের একটি অভিজ্ঞতা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ৪. জাদুঘরের মূল ভবন। মাঠ পেরিয়ে মূল ভবনে প্রবেশ করলে দর্শনার্থীরা গণভবনের পুরনো স্থাপনার মধ্যেই বিভিন্ন প্রদর্শনী দেখতে পান। প্রথম দিকের একটি বড় কক্ষে ভিডিও প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। সেখানে শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের ভিডিও দেখানো হয়। এই অংশের মাধ্যমে দর্শকদের সামনে জুলাই আন্দোলনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতির একটি প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ৫. কল রুম। গণভবনের একটি গুরুত্বপূর্ণ কক্ষকে প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছে, যেটি কল রুম নামে পরিচিত। প্রতিবেদন অনুযায়ী এই কক্ষে বিভিন্ন সময়ে দূতাবাসের কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করা হতো। বর্তমানে কক্ষটির মেঝে বিশেষ পুরু কাজ দিয়ে ঢেকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এই কক্ষটি দেখার মাধ্যমে দর্শকরা গণভবনের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব সম্পর্কে ধারণা পেতে পারেন। ১২. আন্দোলনের আলোকচিত্র। দ্বিতীয় তলায় জুলাই আন্দোলনের অসংখ্য ছবি প্রদর্শিত হয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মিছিল, আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনের বিস্তার এবং প্রবাসীদের প্রতিবাদের দৃশ্য। এসব ছবি শুধু আন্দোলনের ঘটনা দেখায় না, সেই সময়ের মানুষের আবেগ, ভয়, সাহস এবং প্রতিবাদের চিত্র তুলে ধরে। ১৩. শহীদদের পোশাক ও ব্যক্তিগত সামগ্রী। জুলাই জাদুঘরের সবচেয়ে আবেগপূর্ণ অংশগুলোর একটি হল নিহতদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র। এখানে শহীদদের পোশাক, ব্যক্তিগত সামগ্রী, বই, খাতা এবং অন্যান্য ব্যবহার্য বস্তু সংরক্ষণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে রক্তমাখা পোশাকও প্রদর্শিত হচ্ছে। এসব বস্তু দর্শনার্থীদের কাছে আন্দোলনের মানবিক দিকটি আরও স্পষ্ট করে তোলে। ১৪. নাফিসকে বহনকারী রিকশা। জুলাই আন্দোলনের স্মারক হিসেবে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য বস্তু হল আন্দোলনে নিহত নাফিসকে বহনকারী রিকশা। এই রিকশাটি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। একটি সাধারণ রিকশা কিভাবে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে উঠতে পারে, এই নিদর্শন তার একটি শক্তিশালী উদাহরণ। ১৫. ইমার্সিভ প্রজেক্ট। দ্বিতীয় তলার অন্যতম আধুনিক প্রদর্শনী হল ইমার্সিভ প্রজেক্ট।
এই কক্ষে ৪ দেয়াল জুড়ে ডিজিটাল পর্দা বসানো হয়েছে। একাধিক প্রজেক্টরের মাধ্যমে ৩৬০ ডিগ্রি কোণে জুলাই আন্দোলনের বিভিন্ন দৃশ্য দেখানো হয়। দর্শকরা কক্ষের ভেতরে বসে চারদিকের পর্দায় ঘটনাগুলো দেখতে পারেন। ফলে সাধারণ ভিডিও দেখার পরিবর্তে দর্শকের মনে হয় তিনি যেন ঘটনাস্থলের মধ্যেই অবস্থান করছেন। এই প্রযুক্তি জাদুঘরের ইতিহাসকে আধুনিক ও অভিজ্ঞতাভিত্তিক করে তুলেছে। ১৬ নারী শিক্ষার্থীদের আন্দোলন। জুলাই আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণও আলাদাভাবে তুলে ধরা হয়েছে। একটি পৃথক প্রদর্শনীতে আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মিছিলের বিভিন্ন দৃশ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আন্দোলনটি যে শুধু একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষ এতে অংশ নিয়েছিল, সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ১৭ পুরনো লাইব্রেরি। গণভবনের পুরনো লাইব্রেরিটিও আগের কাঠামো অনুযায়ী রাখা হয়েছে। এখানে জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে বই রাখা হয়েছে এবং দর্শনার্থীদের বসে বই পড়ার ব্যবস্থা রয়েছে। এটি জাদুঘরের অন্য অংশগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। এখানে দর্শনার্থীরা শুধু প্রদর্শনী দেখবেন না, বরং ইতিহাস সম্পর্কে আরও পড়াশোনা করার সুযোগ পাবেন। ১৮-১৬ বছরের ফ্যাসিবাদনামা প্রদর্শনী। জাদুঘরের একটি অংশে ১৬ বছরের ফ্যাসিবাদনামা নামে প্রদর্শনী রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অংশে শেখ হাসিনা সরকারের দীর্ঘ সময়ের শাসনামল এবং সেই সময়ের বিভিন্ন রাজনৈতিক ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপনা রয়েছে। এখানে জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আসবাব ও অন্যান্য জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে। ১৯ লং ওয়াক টু ডেমোক্রেসি। জুলাই আন্দোলনের সরাসরি ঘটনাপ্রবাহের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও জাদুঘরের একটি অংশে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লং ওয়াক টু ডেমোক্রেসি নামে একটি প্রদর্শনীতে ১৯৭১ সালের পর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট উপস্থাপন করা হয়েছে। এর ফলে দর্শকরা জুলাই আন্দোলনকে শুধু ২০২৪ সালের কয়েকটি দিনের ঘটনা হিসেবে নয়, বরং বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়ের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পান। ৬ লাল টেলিফোন। জাদুঘরের অন্যতম আলোচিত প্রদর্শনী হল সাবেক প্রধানমন্ত্রীর ব্যবহৃত লাল টেলিফোন। এই টেলিফোনকে কেন্দ্র করে দর্শনার্থীদের বিভিন্ন অডিও কথোপকথন শোনার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট নম্বরে কল করলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কথোপকথনের অডিও শোনা যায়। ফলে একটি সাধারণ টেলিফোন এখানে শুধু একটি পুরনো বস্তু নয়, এটি রাজনৈতিক ইতিহাসের একটি প্রদর্শনী উপকরণে পরিণত হয়েছে। ৭ রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতার প্রদর্শনী। জাদুঘরের নিচতলার বিভিন্ন অংশে জুলাই আন্দোলনের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এখানে রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং অন্যান্য রাজনৈতিক সহিংসতার বিভিন্ন আলামত ও তথ্য উপস্থাপন করা হয়েছে। সংবাদপত্রের কাটিং, ছবি, তথ্যচিত্র এবং অডিও রেকর্ডের মাধ্যমে এসব ঘটনা তুলে ধরার ব্যবস্থা রয়েছে। ৮ সংবাদপত্রের কাটিং ও নথি। জাদুঘরের গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন সময়ের সংবাদপত্রের প্রতিবেদন ও কাটিং। এসব নথির মাধ্যমে দর্শকরা বুঝতে পারেন বিভিন্ন রাজনৈতিক ঘটনা কিভাবে সে সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। একটি ছবি বা সংবাদপত্রের শিরোনাম অনেক সময় একটি দীর্ঘ ইতিহাসের সংক্ষিপ্ত দলিল হয়ে ওঠে। তাই এই নথিগুলো ভবিষ্যতের গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ৯ গুম ও নির্যাতনের স্মৃতি। জাদুঘরের একটি বড় অংশে গুম ও রাজনৈতিক নির্যাতনের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে গুমের শিকার ব্যক্তিদের স্মৃতি, বিভিন্ন ছবি এবং সংশ্লিষ্ট ঘটনার উপস্থাপনা রয়েছে। একই সঙ্গে প্রতীকী গুমকক্ষ ও ভিআর প্রযুক্তির সাহায্যে দর্শনার্থীদের সেই ইতিহাসের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। এই অংশটি জাদুঘরের সবচেয়ে গম্ভীর ও আবেগপূর্ণ অংশগুলোর একটি। ১০ অডিটোরিয়াম ও তথ্যচিত্র। গণভবনের অডিটোরিয়ামকেও প্রদর্শনীর অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ভিডিওর মাধ্যমে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মানুষের অংশগ্রহণ এবং সংঘটিত ঘটনাগুলো তুলে ধরা হয়। লিখিত তথ্যের পাশাপাশি ভিডিও ব্যবহার করায় দর্শকরা ঘটনাগুলোকে আরও দৃশ্যমানভাবে বুঝতে পারেন। ১১ দ্বিতীয় তলা, জুলাইয়ের ৩৬ দিনের ইতিহাস। জাদুঘরের দ্বিতীয় তলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অংশটি মূলত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরার জন্য সাজানো হয়েছে। সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠলে একটি দীর্ঘ প্যাসেজ দেখা যায়। সেখানে দিনভিত্তিক টাইমলাইন সাজানো হয়েছে।
প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে রয়েছে আলোকচিত্র, ভিডিও, চিত্রকর্ম, লিখিত তথ্য, বিভিন্ন স্মারক, আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নিদর্শন। এর ফলে দর্শকরা জুলাইয়ের ঘটনাগুলো ধারাবাহিকভাবে দেখার সুযোগ পান। ২০ দেয়ালচিত্র, শিল্পকর্ম ও স্মৃতিচিহ্ন। জাদুঘরের বিভিন্ন অংশে ছবি ও চিত্রকর্মের মাধ্যমে জুলাই আন্দোলনের দৃশ্য তুলে ধরা হয়েছে। দেয়ালে থাকা বিভিন্ন শিল্পকর্ম, আন্দোলনের ছবি এবং স্মারকগুলো সেই সময়ের আবহকে তুলে ধরে। এগুলো বিশেষ করে তরুণ দর্শকদের কাছে ইতিহাসকে দৃশ্যমান ও সহজবোধ্য করে তুলতে পারে। ২১ গণভবনের পুরনো আসবাব ও সামগ্রী। জাদুঘরের বিশেষত্ব হল এখানে শুধু নতুন করে তৈরি করা প্রদর্শনী নেই, গণভবনের পুরনো কিছু আসবাব ও ব্যবহার্য সামগ্রীও সংরক্ষণ করা হয়েছে। কক্ষ, টেবিল, চেয়ার, বই এবং অন্যান্য সামগ্রী গণভবনের আগের ব্যবহার ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেয়। ফলে জাদুঘরটি একই সঙ্গে একটি ঐতিহাসিক ভবন এবং একটি স্মৃতি জাদুঘর হিসেবে কাজ করছে। ২২ ইতিহাসকে জীবন্ত করে তোলার চেষ্টা। জুলাই জাদুঘরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ইতিহাসকে শুধু লেখা বা ছবির মধ্যে আটকে না রেখে বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা। এখানে রয়েছে ছবি, ভিডিও, অডিও, নথি, পোশাক, ব্যক্তিগত সামগ্রী, রিকশা, ভাস্কর্য, প্রতীকী কবর, আয়নাঘর, পুরনো কক্ষ, আসবাব, ডিজিটাল স্ক্রিন ও ভার্চুয়াল রিয়েলিটি। সবকিছু মিলিয়ে দর্শনার্থী একটি ঘটনার বিভিন্ন দিক একসঙ্গে দেখার সুযোগ পান। ২৩ জাদুঘরটি এখনও পরিবর্তনশীল। জাদুঘর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী এটি এখনও একটি ওয়ার্কিং ইন প্রোগ্রেস জাদুঘর। অর্থাৎ এটি সম্পূর্ণ স্থির কোনো প্রদর্শনী নয়। নতুন গবেষণা, নতুন তথ্য ও নতুন নথি পাওয়া গেলে সেগুলো পর্যায়ক্রমে জাদুঘরের সংগ্রহে যুক্ত করা হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ ২০২৪ সালের ঘটনাগুলো এখনও তুলনামূলকভাবে সাম্প্রতিক। ভবিষ্যতে আরও নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং গবেষণার ফল পাওয়া গেলে প্রদর্শনী আরও সমৃদ্ধ হতে পারে। উপসংহার: গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর একটি সাধারণ জাদুঘরের চেয়ে অনেক বেশি কিছু উপস্থাপন করার চেষ্টা করছে। এখানে একটি ভবনের ইতিহাস, একটি রাজনৈতিক সময়ের ইতিহাস এবং একটি গণান্দোলনের স্মৃতি, তিনটি বিষয়কে একসঙ্গে দেখানো হয়েছে। জাদুঘরের মাঠে রয়েছে প্রতীকী কবর ও ভাস্কর্য। ভবনের ভেতরে রয়েছে রাজনৈতিক ইতিহাস, গুম ও নির্যাতনের প্রদর্শনী, পুরনো কক্ষ, নথি, সংবাদপত্রের কাটিং এবং অডিও ভিডিও। দ্বিতীয় তলায় রয়েছে জুলাইয়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ, শহীদদের ব্যবহার্য সামগ্রী, আলোকচিত্র, ভিডিও এবং ইমার্সিভ ডিজিটাল প্রদর্শনী। পাশাপাশি রয়েছে পুরনো লাইব্রেরি, লং ওয়াক টু ডেমোক্রেসি এবং অন্যান্য ঐতিহাসিক প্রদর্শনী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জুলাই জাদুঘরের প্রতিটি বস্তু একটি গল্প বহন করে। একটি রক্তমাখা জামা একজন মানুষের শেষ সময়ের কথা মনে করিয়ে দেয়, একটি রিকশা একটি মৃত্যুর সাক্ষী হয়ে থাকে, একটি ছবি একটি আন্দোলনের মুহূর্তকে ধরে রাখে, আর একটি পুরনো কক্ষ রাষ্ট্রীয় ক্ষমতার অতীতের কথা বলে। তাই গণভবনের এই জাদুঘরকে শুধু পুরনো জিনিস দেখার জায়গা হিসেবে দেখলে এর পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসকে সংরক্ষণ, দেখানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ইতিহাস সময়ের সঙ্গে দূরে সরে যায়, কিন্তু তার নিদর্শনগুলো যদি সংরক্ষণ করা হয়, তাহলে সেই ইতিহাসকে নতুন প্রজন্ম আবার দেখতে পারে। গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর সেই অর্থে একটি সময়ের স্মৃতি ধরে রাখার স্থান, যেখানে ছবি, পোশাক, নথি, দেয়াল, ভাস্কর্য ও প্রযুক্তি একসঙ্গে মিলে একটি অস্থির সময়ের গল্প বলে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্ট, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গভীরভাবে আলোচিত ও গুরুত্বপূর্ণ অধ্যায়। জুলাই জাদুঘর ও গণভবনের ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভবন একটি অত্যন্ত পরিচিত ও গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘদিন ধরে এটি দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টের গণান্দোলনের পর গণভবন নতুন এক ঐতিহাসিক অর্থ লাভ করে। একটি রাজনৈতিক ভবন থেকে এটি পরিণত হয় একটি স্মৃতির স্থান ও ইতিহাসের সাক্ষ্যে। সেই ধারাবাহিকতায় গণভবনকে কেন্দ্র করে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গণভবনের পরিচয়। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত গণভবন বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ভবন ব্যবহার করেছেন। পরবর্তীতে এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে পরিচিতি পায়।
গণভবনের দেয়ালের ভেতরে বাংলাদেশের রাজনীতির বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বৈঠক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তাই ভবনটি শুধু একটি বাসভবন নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। জুলাই 2024-এর আন্দোলন। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন থেকে একটি বৃহত্তর গণআন্দোলনের সৃষ্টি হয়। শুরুতে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও ধীরে ধীরে তা দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে বিস্তৃত হয়। আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত এবং নানা ধরনের মানবিক ঘটনা ঘটে। তরুণ প্রজন্মের একটি বড় অংশ এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনের খবর ও বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জুলাইয়ের সেই ঘটনাগুলো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। গণভবনের সঙ্গে জুলাইয়ের সম্পর্ক। আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। 2024 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায়। হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশ করে। অনেক মানুষ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ছবি তোলেন। সেই সময় গণভবনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। একটি রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীকী স্থান হঠাৎ করে সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। জুলাই জাদুঘরের ধারণা। গণভবনকে ঘিরে জুলাই জাদুঘরের ধারণার মূল উদ্দেশ্য হল 2024 সালের জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাস, মানুষের অংশগ্রহণ এবং সেই সময়ের বিভিন্ন ঘটনাকে সংরক্ষণ করা। একটি জাদুঘর শুধু পুরনো জিনিস রাখার জায়গা নয়। একটি জাদুঘর একটি জাতির স্মৃতি সংরক্ষণ করে। তাই জুলাই জাদুঘরে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি, পোস্টার, ব্যানার, সংবাদপত্র, ভিডিও, ব্যক্তিগত স্মৃতি এবং অন্যান্য ঐতিহাসিক উপকরণ সংরক্ষণের সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, একটি নির্দিষ্ট সময়ে দেশের মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল এবং কিভাবে একটি আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন এনেছিল। সাধারণ মানুষের স্মৃতি। জুলাই জাদুঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে সাধারণ মানুষের স্মৃতি সংরক্ষণ। ইতিহাস শুধু রাষ্ট্রের বড় বড় নেতা বা রাজনৈতিক সিদ্ধান্তের ইতিহাস নয়। একজন শিক্ষার্থী, একজন অভিভাবক, একজন শ্রমিক, একজন চিকিৎসক, একজন সাংবাদিক কিংবা একজন সাধারণ পথচারীর অভিজ্ঞতাও ইতিহাসের অংশ। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া মানুষের ব্যক্তিগত গল্প, তাদের লেখা, ছবি, ভিডিও এবং স্মৃতিচারণ ভবিষ্যতের গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। একটি জাদুঘরে যখন এসব স্মৃতি সংরক্ষিত হয়, তখন ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, মানুষের জীবনের অভিজ্ঞতার সঙ্গেও যুক্ত হয়ে যায়। গণভবন থেকে ইতিহাসের জাদুঘর। গণভবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হল এর অর্থের পরিবর্তন। একসময় যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালিত হতো, সেই স্থানই পরবর্তীতে জুলাইয়ের আন্দোলনের স্মৃতি বহন করার সম্ভাব্য জায়গায় পরিণত হয়েছে। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কোনো স্থানের অর্থ স্থির নয়। সময়ের সঙ্গে সঙ্গে একটি ভবন নতুন নতুন ঘটনার সাক্ষী হয়ে উঠতে পারে। গণভবনের দেয়াল, কক্ষ, প্রাঙ্গণ ও আশপাশের স্থানগুলো তাই ভবিষ্যতে 2024 সালের ঘটনাগুলোর স্মৃতি বহন করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্ব। জুলাই জাদুঘর প্রতিষ্ঠার সবচেয়ে বড় গুরুত্ব হল ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাম্প্রতিক ইতিহাসকে সংরক্ষণ করা। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা হারিয়ে যাবেন, অনেক ঘটনা মানুষের স্মৃতি থেকে মুছে যেতে পারে। কিন্তু সঠিকভাবে সংরক্ষণ করা দলিল, ছবি, ভিডিও ও ব্যক্তিগত স্মৃতি ইতিহাসকে জীবন্ত রাখতে পারে। তবে একটি জাদুঘরের ইতিহাস সংরক্ষণ অবশ্যই তথ্যনির্ভর ও নিরপেক্ষ হওয়া গুরুত্বপূর্ণ। বিভিন্ন পক্ষের অভিজ্ঞতা, মতামত ও প্রামাণ্য দলিল সংরক্ষণ করা হলে ভবিষ্যতের মানুষ ঘটনাগুলোকে আরও গভীরভাবে বুঝতে পারবে। উপসংহার। জুলাই জাদুঘর ও গণভবনের ইতিহাস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। গণভবন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। 2024 সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর সেই স্থান নতুন এক ঐতিহাসিক তাৎপর্য অর্জন করে। জুলাই জাদুঘর যদি যথাযথভাবে গড়ে ওঠে, তাহলে এটি শুধু একটি জাদুঘর হবে না, এটি হয়ে উঠতে পারে একটি সময়ের স্মৃতি, মানুষের অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিবর্তনের দলিল। ইতিহাসকে মনে রাখার অর্থ শুধু অতীতকে স্মরণ করা নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও ভালোভাবে গড়ে তোলা।
সেই দিক থেকে জুলাই জাদুঘর বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের বিভিন্ন ঘটনা, মানুষের অংশগ্রহণ, সংগ্রাম ও পরিবর্তনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনকে কেন্দ্র করে জুলাই জাদুঘরের ধারণা সামনে আসে। জাদুঘরের ভেতরে সংরক্ষিত বিভিন্ন স্মারক ও প্রদর্শনী সেই সময়ের ঘটনাগুলোকে মানুষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জাদুঘরে প্রবেশ করলে একজন দর্শক শুধু কিছু পুরনো জিনিস দেখেন না, বরং বিভিন্ন ছবি, নথি, স্মারক ও দৃশ্যের মাধ্যমে একটি সময়ের ইতিহাস অনুভব করার সুযোগ পান। জাদুঘরের প্রবেশপথ ও পরিচিতি। জাদুঘরের প্রবেশপথ থেকেই জুলাই আন্দোলনের ইতিহাসের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। দেয়াল জুড়ে আন্দোলনের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা, তারিখ ও সংক্ষিপ্ত বিবরণ প্রদর্শনের মাধ্যমে পুরো সময়কালকে বোঝানোর চেষ্টা করা হয়। প্রদর্শনীর শুরুতেই আন্দোলনের পটভূমি, শিক্ষার্থীদের দাবি দেওয়া এবং পরবর্তীতে আন্দোলনের বিস্তারের বিষয়গুলো তুলে ধরা হলে দর্শকরা পুরো ঘটনাপ্রবাহ সম্পর্কে একটি ধারণা পান। আন্দোলনের ছবি ও আলোকচিত্র। জাদুঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন আলোকচিত্র। জুলাই-আগস্টের আন্দোলনের সময় ধারণ করা ছবি একটি সময়ের বাস্তব চিত্র তুলে ধরে। এসব ছবিতে শিক্ষার্থীদের মিছিল, সমাবেশ, রাস্তায় মানুষের উপস্থিতি, বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলনের নানা মুহূর্ত ফুটে উঠতে পারে। ছবিগুলো শুধু ঘটনা দেখায় না, সেই সময়ের মানুষের আবেগ, উদ্বেগ, সাহস ও প্রত্যাশার কথাও প্রকাশ করে। পোস্টার, ব্যানার ও স্লোগান। আন্দোলনের সময় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও বিভিন্ন স্লোগানও জাদুঘরের গুরুত্বপূর্ণ স্মারক। এসব উপকরণের মাধ্যমে বোঝা যায় আন্দোলনকারীরা কী দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং কিভাবে নিজেদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরেছিলেন। অনেক পোস্টার ও ব্যানারে হাতে লেখা বক্তব্য, বিভিন্ন প্রতীক ও স্লোগান দেখা যায়। এগুলো সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে। সংবাদপত্র ও লিখিত নথি।